হ্যালো 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 চ্যাম্পসরা, সব কেমন আছো? সবাইকে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। সবাইকে প্রথমেই আমি আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। আর আজকে আমরা কি পড়তে চলেছি? আজকে আমরা পড়তে চলেছি আমাদের ওশিয়ানিয়া আবারও, বাট আজকে আমরা পড়বো ওশিয়ানিয়ার থেকে কি 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 সেটা তো একটু পরেই জানতে পারবো। কিন্তু তার আগে যেমনটা আমি দেখলাম যে এখনো অনেকেরই কিন্তু কোয়ারির সমাধান হয়নি, তো চলো আরো একবার বলে দিই। আমরা ক্লাস তো শুরু করবোই ওশিয়ানিয়ার, তার আগে একবার বলে দিচ্ছি যে যারা যারা এখনো প্রবলেম ফেস করছো তাদের জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাবে, টিক ডিক 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 করে প্লে স্টোরে গিয়ে তারপর তুমি কি পিডব্লিউ অ্যাপটাকে ইনস্টল করবে, দিয়ে বাবা বা মার যার ফোনটা সেই মুহূর্তে মানে তোমার কাছে মানে ওই যে যার সিমটা আছে আর কি ফোনে, সেই নাম্বারটা দিয়ে লগ ইন করবে। টুক 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 করে একটা মেসেজ চলে আসবে, সেই মেসেজে থাকবে ওটিপি, সেই ওটিপিটা বসিয়ে দেবে। এরভাবে হয়ে গেল লগ ইন। এবং লগ ইন করার পর তুমি কি সার্চ করবে? পিডব্লিউ আমাদের অ্যাপে গিয়ে নির্মাণ বাংলা একদম প্রপার স্পেলিং এর সঙ্গে সার্চ করবে। সার্চ করার পর তুমি পেয়ে যাবে। এইবার তখন সেটাকে এনরোল করে নেবে। এইবার এর জন্য কি ম্যাম টাকা পয়সা লাগবে? না না না, একদম ফ্রিতে করবে, ফ্রিতে ফ্রিতে ফ্রিতে। তো তোমরা তারপরে কি করবে? এনরোল করে নেবে, জয়েন ফর ফ্রি। ওকে, তারপর তুমি প্রত্যেকটা সাবজেক্টস পেয়ে যাবে, যে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি এরকম সব সাবজেক্ট পাবে। সেই সাবজেক্টের ওপর ক্লিক করবে, তার পাশে তুমি কি দেখতে পাবে? নোটস লেখা আছে, সেখানে গিয়ে নোটস পেয়ে যাবে, ফ্রি নোটস পেয়ে যাবে। এবং চ্যাপ্টার এন্ডের পরে আমরা যে প্র্যাকটিস সেট বা প্র্যাকটিস শিট দিচ্ছি সেটাও কিন্তু পেয়ে যাবে। এবং এই সমস্ত প্রসেস তুমি করে ফেলতে পারবে একদম ফ্রিতে। তো ঝটপট ঝটপট করে কিন্তু অবশ্যই করে নিও। এবং সমস্ত ইম্পর্টেন্ট আপডেট কিন্তু আমাদের অ্যাপেই কিন্তু দেওয়া হয়, তাই অ্যাপ ইনস্টল করাটা কিন্তু মাস্ট। তো চলো আমরা এইবার জেনে নেব আজকে আমরা ওশিয়ানিয়া থেকে কি পড়তে চলেছি। আমরা আগের দিন পড়েছি ভূপ্রকৃতি আর নদ নদী, আজকে আমরা পড়তে চলেছি ওশিয়ানিয়ার জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ। আমরা এই জলবায়ু যখনই পড়ি, জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ এই দুটো কিন্তু আমরা সাইড বাই সাইডই সবসময় পড়ি, তাই না? কারণ কোন স্থানের জলবায়ুটা কিরকম তার উপর ডিপেন্ড করে কিন্তু স্বাভাবিক উদ্ভিদ। তো আজকেও আমরা জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে জানবো আর একটু আধটু কিছু এক্সারসাইজও করে নেব। তো চলো শুরু করা যাক আমাদের আজকে ওশিয়ানিয়ার জলবায়ু সম্পর্কে। তো তার আগে আমাকে সবাই বলো, সবাই একদম রেডি তো? রেডি তো একদম? তাহলেই কিন্তু আমরা শুরু করব। ওশিয়ানিয়ার জলবায়ু। ওশিয়ানিয়ার জলবায়ুকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি জানো? ওশিয়ানিয়ার জলবায়ুকে আমরা মূলত 6টি ভাগে ভাগ করেছি। কি কি সেই 6টি ভাগ? চলো লিখে নিই। এক, প্রথমেই আমাদের চলে আসছে নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় জলবায়ু অর্থাৎ এই ওশিয়ানিয়ার বিভিন্ন প্রান্তে আমরা বিভিন্ন রকম জলবায়ু দেখতে পাচ্ছি। এবার নানান রকম জলবায়ু যেহেতু দেখতে পাচ্ছি, তো সেই জলবায়ুকে আমরা কতগুলো ভাগে ভাগ করে নিয়েছি। কটি মেইনলি ভাগ করেছি? আমরা ওশিয়ানিয়াকে মূলত 6টি জলবায়ু অঞ্চলে ভাগ করেছি। প্রথমেই চলে আসছে নিরক্ষীয় জলবায়ু, এবং তারপর কি চলে আসছে? তারপর আসছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর পরে আসছে আমাদের নাতিশীতোষ্ণ জলবায়ু। তাহলে নিরক্ষীয় জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু। তারপর আরো আমাদের কি রয়েছে? আমরা মরু বা মরুপ্রায় জলবায়ু সম্পর্কে পড়বো, ব্রিটিশ জলবায়ু সম্পর্কে পড়বো, ভূমধ্য সাগরীয় জলবায়ু সম্পর্কে পড়বো। তো চলো
প্রত্যেকটা এক এক করে লিখে নিই। ভূমধ্যসাগরীয় জলবায়ু, মরু, ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু। ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু এবং ব্রিটিশ জলবায়ু। তো আমরা তাহলে ওশিনিয়ার জলবায়ুকে বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি। কি কি ভাগে ভাগ করেছি? ফার্স্ট, নিরক্ষীয় জলবায়ু। এই নামগুলোর সঙ্গে তোমরা অলরেডি পরিচিত, শুধুমাত্র এখানে এই ব্রিটিশ জলবায়ু নামটা একটু আলাদা। তাহলে নিরক্ষীয় জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু এবং ব্রিটিশ জলবায়ু। এই 6টি ভাগে কিন্তু আমরা ওশিয়ানিয়ার জলবায়ুকে ভাগ করেছি, রাইট? এইবার আমরা চলো প্রত্যেকটা জলবায়ু সম্পর্কে স্টেপ বাই স্টেপ করে জেনে নেব। এবং আজকের ক্লাসটা একদম ইজি হতে চলেছে। কেন? কারণ অলরেডি আমরা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এগুলো যখন পড়েছি, এত বার আমরা এই জলবায়ুগুলোর নাম শুনেছি এবং বৈশিষ্ট্য পড়েছি যে এখন কিন্তু এটা আমাদের কাছে একদম নতুন মনেই হবে না, মনে হবে আরে এটা তো এটা, একদম সহজেই কিন্তু এটা হয়ে যাবে। তো প্রথমেই আমরা চলে আসব কোথায়? নিরক্ষীয় জলবায়ুতে। এইবার এই নিরক্ষীয় জলবায়ুটা আমরা ওশিয়ানিয়ার কোথায় কোথায় দেখতে পাচ্ছি? আমরা নিরক্ষীয় জলবায়ুটা দেখতে পাচ্ছি মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জে দেখতে পাচ্ছি। মেলানেশিয়া আমরা পড়ে এসেছি। মেলানেশিয়া, মেলা কথার অর্থ কি? কালো, রাইট? তো সেখানের এই মেলানেশিয়ার অধিবাসীদের বেশিরভাগ রং কালো হচ্ছিল, তাই আমরা বলেছিলাম মেলানেশিয়া। আমরা মাইক্রোনেশিয়া, মাইক্রো মানে ক্ষুদ্র, এটা দেখেছি। আর পলি মানে বহু বা অসংখ্য, অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত। তাহলে এগুলো তো আমরা আগের দিন আমাদের ভূপ্রকৃতির ক্লাসে করে এসেছি। তো আমরা এই মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া এখানে কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু দেখতে পাচ্ছি। এইবার চলো, দেখতেই পাচ্ছ একটা সানের ইমোজি, একটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তাহলে এইগুলো থ্রুতে আমরা এখন জেনে নেব এখানের উষ্ণতা এবং বৃষ্টিপাত। তাহলে এটা কি সিগনিফাই করছে? উষ্ণতা। উষ্ণতা। এটা কি সিগনিফাই করছে? বৃষ্টিপাত। তাই তো, উষ্ণতা আর বৃষ্টিপাত বোঝাচ্ছে তো এই ছবির মাধ্যমে। এইবার চলো আমরা এখানে উষ্ণতা আর বৃষ্টিপাত সম্পর্কে জেনে নিই। তো নিরক্ষীয় জলবায়ুর অঞ্চলের উষ্ণতা কিন্তু বেশি। উষ্ণতা বেশি, বার্ষিক প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানকার উষ্ণতা বেশি, এখানকার নয়, এখানে লিখে দিই। উষ্ণতা বেশি, প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানের বৃষ্টিপাতটাও কিন্তু বেশি। আমরা জানি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত সবসময় বেশি হয়। তাহলে এখানে বৃষ্টিপাত কত? বৃষ্টিপাতও বেশি, প্রায় 200 সেমি। তাহলে ফার্স্টে আমরা জেনে নিলাম নিরক্ষীয় জলবায়ু আমরা ওশিয়ানিয়ার কোথায় কোথায় দেখতে পাচ্ছি।
সেকেন্ডলি আমরা জানলাম এখানে উষ্ণতা বেশি থাকে এবং প্রায় বার্ষিক গড় উষ্ণতা থাকে 28°C। তারপর আমরা চলে আসলাম বৃষ্টিপাতে, এখানে বৃষ্টিও বেশি হয় এবং এখানে বৃষ্টিপাত হয় প্রায় 200 সেমি। এবং এই নিরক্ষীয় জলবায়ুতেই আমরা কিন্তু চিরহরিত অরণ্যও কিন্তু দেখতে পাই, যেটা আমরা স্বাভাবিক উদ্ভিদ পড়ার সময় কিন্তু ডিসকাস করব। তাহলে এটা হয়ে গেল আমাদের নিরক্ষীয় জলবায়ু সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার চলো তোমাদেরকে একটু ছবি দেখিয়ে দিই। দেখো এখানে এই যে নিরক্ষীয় জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু, ব্রিটিশ জলবায়ু, এই প্রত্যেকটাই কিন্তু এখানে তোমাদেরকে দেখানো হয়েছে। ভালো করে কিন্তু দেখে নিও যে আমরা কোথায় কোনটা দেখতে পাচ্ছি ওশিয়ানিয়া মহাদেশের মধ্যে। এইবার আমরা চলে আসবো আমরা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে। তো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু এটা আমরা কোথায় দেখতে পাই? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু আমরা দেখতে পাই অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্ব অংশে। তাহলে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু আমরা কোথায় দেখতে পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বে অংশে কিন্তু আমরা এই জলবায়ু দেখতে পাচ্ছি। তো চলো এখানের উষ্ণতা বৃষ্টিপাত সম্পর্কেও একটু জেনে নিই। তো এখানের জলবায়ুটা কিরকম? এই যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের জলবায়ু কিরকম? গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র হয়। উষ্ণ ও আর্দ্র হয়। শীতকাল শুষ্ক ও শীতল হয়। শুষ্ক ও তাহলে গ্রীষ্মকাল এখানে উষ্ণ ও আর্দ্র হয় এবং শীতকাল হয় শুষ্ক ও শীতল প্রকৃতির। এবং এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 150 সেমি। প্রায় 150 সেমি। তাহলে দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমরা দেখেছিলাম বৃষ্টিপাতের পরিমাণ মানে গড় বেসিসে 200 সেমি। তো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের থেকে কম, এখানে হচ্ছে প্রায় 150 সেন্টিমিটার। তাহলে বলো এই যে দুটো জলবায়ু ঝট করে পড়ে ফেললাম, এটা পড়তে কি কোনো কষ্ট হলো? একদমই না ম্যাম, এগুলো তো একদম সহজ, এগুলো তো আমরা জানি, এত বৈশিষ্ট্য আগে পড়ে এসেছি, রাইট? তো এটা হয়ে গেল আমাদের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। এরপর আমরা চলে আসব নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে। এইবার এই নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এই নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলটা আমরা অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে কিন্তু দেখতে পাচ্ছি এবং মারে ডার্লিং অববাহিকা অঞ্চলে দেখতে পাচ্ছি। তাহলে এই নাতিশীতোষ্ণ জলবায়ুটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? যে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে দেখতে পাচ্ছি এবং মারে ডার্লিং অববাহিকা অঞ্চলে দেখতে পাচ্ছি। এবার এখানের বৈশিষ্ট্য কি? এবার এই নাতিশীতোষ্ণ জলবায়ুতে গ্রীষ্মকাল মানে মৃদু গ্রীষ্মকাল, মৃদু শীতকাল দেখা যায়। মানে কোনোটাই খুব তীব্র নয়, মানে ভয়ঙ্কর গরম ভয়ঙ্কর ঠান্ডা নয়। এখানে মৃদু গ্রীষ্মকাল ও মৃদু শীতকাল দেখা যায়। মৃদু গ্রীষ্মকাল ও মৃদু শীতকাল দেখা যায়। এবং এখানকার
উপকূল অঞ্চলে সারা বছর এখানকার উপকূল অঞ্চলে সারা বছর গ্রীষ্মকালে আয়ন বায়ুর প্রভাবে এবং শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি জানলাম? আমরা জেনে নিলাম যে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে যে এখানে মৃদু গ্রীষ্মকাল মৃদু শীতকাল দেখতে পাচ্ছি, কোনোটাই খুব তীব্র না। এবার এখানের যে উপকূল অঞ্চলটা রয়েছে সেখানে আয়ন বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে বৃষ্টি হচ্ছে। আয়ন বায়ুর প্রভাবে কখন বৃষ্টি হচ্ছে? এখানে আয়ন বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হচ্ছে এবং শীতকালে কিন্তু পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু এখানে বৃষ্টিপাত হচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, অবস্থান। তো চলো এরপর আমরা জেনে নেব কি? এরপর আমরা জেনে নেব ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে। এবার এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটাই কি? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটা কিন্তু একটু আলাদা। এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালটা হচ্ছে শুষ্ক প্রকৃতির। এখানের গ্রীষ্মকাল শুষ্ক প্রকৃতির। এবং শীতকাল আর্দ্র প্রকৃতির। তাহলে আমরা কি জানলাম? এই ভূমধ্যসাগরের ক্ষেত্রে জিনিসটা কিন্তু একদম পাল্টে যাচ্ছে। ভূমধ্যসাগরের গ্রীষ্মকালটা শুষ্ক প্রকৃতির এবং শীতকালটা কিন্তু আর্দ্র প্রকৃতির, কারণ এখানে শীতকালে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। তো এটার অবস্থান কোথায়? এই ভূমধ্যসাগরীয় জলবায়ুটা আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাংশে এবং পশ্চিমাংশের উপকূল বরাবর অ্যাডিলেড বরাবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই ভূমধ্যসাগরের জলবায়ুর ক্ষেত্রে আরো যেটা বলবো যে এখানে শীতকালে যে বৃষ্টিপাত বললাম, শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিরক্ষীয় এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং মৌসুমী জলবায়ু, এই তিনটে অঞ্চলের জলবায়ু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে এখানে আমরা কি জানলাম? যে এখানে গ্রীষ্মকালটা শুষ্ক, শীতকালটা আর্দ্র। তার মানে কি শীতকালে বৃষ্টি হচ্ছে। এবার শীতকালে কার প্রভাবে বৃষ্টি হচ্ছে? পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। এবং এখানে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 75 সেমি। প্রায় 75
সেন্টিমিটার। তাহলে এই হলো আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। তো চলো এইবার আমরা চলে যাব ক্রান্তীয় মরু এবং মরুপ্রায় জলবায়ু অঞ্চলে। এবার ক্রান্তীয় মরু এবং মরুপ্রায়, তাহলে এই নাম শুনেই আমরা যদি বৈশিষ্ট্যতে আসি তাহলে প্রথমেই বৈশিষ্ট্য তো কি মনে পড়ছে, যে এখানে বৃষ্টিপাতের পরিমাণ কি হবে, খুব কম। মরুপ্রায় বলছে, তাহলে স্বাভাবিকভাবেই এখানে কি বৃষ্টিপাতের পরিমাণটা খুব কম হবে। এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, খুবই কম, 25 সেমির কম। বার্ষিক গড়ে 25 সেমিরও কম হচ্ছে এখানে বৃষ্টিপাত। তাহলে 25 সেমির কম হচ্ছে এখানে বৃষ্টিপাত। সেকেন্ড থিং ইজ এখানে গ্রীষ্মকাল, মানে গ্রীষ্মকালই তো এখানে বিরাজ করছে, তো গ্রীষ্মকালটা এখানে কি হচ্ছে, যে উষ্ণ, এবং শীতকাল শীতল। জাস্ট ভাবো, গ্রীষ্মকালে যেখানে এমনি গরম সেইটা কি গরম, আবার শীতকাল যখন ঠান্ডা তখন ঠান্ডা, মানে গরম যেরকম সেরকমই হচ্ছে এখানে ঠান্ডা। এবং এখানে আরেকটি বৈশিষ্ট্য কি, এখানে বার্ষিক উষ্ণতার প্রসার বেশি। এই গ্রীষ্মকাল উষ্ণ আর শীতকাল শীতল, এখান থেকে আমরা কি বলতে পারি, বার্ষিক উষ্ণতার প্রসার বেশি। অর্থাৎ উষ্ণতার মধ্যে যে তারতম্য সেটা কিন্তু এখানে বেশি দেখতে পাওয়া যায়। তাহলে এটা গেল আমাদের বৈশিষ্ট্য, এই হলো আমাদের বৈশিষ্ট্য, তাই তো আমরা এই ক্রান্তীয় মরু বা মরুপ্রায় জলবায়ু কোথায় দেখতে পাচ্ছি? আমরা এই ক্রান্তীয় মরু বা মরুপ্রায় জলবায়ু দেখতে পাচ্ছি মধ্য ও পশ্চিম অস্ট্রেলিয়ার মরু অঞ্চলে। মধ্য ও পশ্চিম অস্ট্রেলিয়ার মরু অঞ্চলে আমরা এই জলবায়ু দেখতে পাচ্ছি। তাহলে দেখো জলবায়ুর বৈশিষ্ট্যগুলো কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট খুব একটা কঠিন একেবারেই নয়, তাই তো? আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখলাম উষ্ণতা বেশি, বৃষ্টিপাত বেশি। মৌসুমী জলবায়ু অঞ্চলে দেখলাম প্রায় 150 সেমির কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। ওখানে গ্রীষ্মকাল উষ্ণ আর্দ্র, শীতকাল হচ্ছে শুষ্ক শীতল। তারপর আমরা নাতিশীতোষ্ণ জলবায়ুতে দেখলাম মৃদু গ্রীষ্মকাল, মৃদু শীতকাল। তারপর আমরা কি পড়লাম, তারপর আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু পড়লাম। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে দেখলাম কি এখানে গ্রীষ্মকালটা শুষ্ক, শীতকালটা আর্দ্র, পশ্চিমা বায়ুর প্রভাবে ওখানে বৃষ্টিপাত হচ্ছে। এবার মরু জলবায়ুতে এসে দেখছি এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, 25 সেমির কম। তাহলে এইখানে কি মরু উদ্ভিদ জন্মাবে, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মাবে। এখানে গ্রীষ্মকালটা উষ্ণ, শীতকাল শীতল, এবং বার্ষিক উষ্ণতার প্রসার কিন্তু এখানে বেশি, শীতকাল চলো এইবার আমরা নেক্সট পোর্শনে চলে আসব ক্রান্তীয় মরু জলবায়ুর পরে ব্রিটিশ জলবায়ুতে। তাহলে ব্রিটিশ জলবায়ু আমরা এখন পড়বো। দেখো এটা কোথায় দেখতে পাচ্ছি, ওশিয়ানিয়া মহাদেশের 40 ডিগ্রি টু 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত নিউজিল্যান্ড, দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ায় যে সমভাবাপন্ন জলবায়ুটা বিরাজ করছে সেটাই কিন্তু ব্রিটিশ জলবায়ু নামে পরিচিত। তাহলে এখানে কি সমভাবাপন্ন জলবায়ুটায় যেটা আমরা দেখতে পাচ্ছি যে নিউজিল্যান্ড, দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া, সেটাকেই আমরা কিন্তু কি ব্রিটিশ জলবায়ু বলছি। এবার এটার নামকরণ এরকম কেন, এটার নামটা এইরকম কেন হয়েছে? দেখো উত্তর গোলার্ধের ব্রিটিশ দ্বীপপুঞ্জের জলবায়ুর সঙ্গে
এর একটা সিমিলারিটি পাওয়া যায়। তো উত্তর গোলার্ধের ব্রিটিশ দ্বীপপুঞ্জের জলবায়ুর সঙ্গে এর একই রকম, উত্তর গোলার্ধের ব্রিটিশ দ্বীপপুঞ্জের যে জলবায়ু সেটার সঙ্গে এটার একই রকম জলবায়ু বলে এটার নাম দেওয়া হয়েছে ব্রিটিশ জলবায়ু। এইবার এখানের জলবায়ুর বৈশিষ্ট্য কি? এখানে মৃদু উষ্ণ, গ্রীষ্মকালটা কিন্তু খুব গরম নয়, মৃদু হালকা উষ্ণ 15°C। শীতকাল অধিক শীতল 5°C। তাহলে এইখানে আমরা পড়ছি ব্রিটিশ জলবায়ু, যেটা অ্যাকচুয়ালিতে হচ্ছে সমভাবাপন্ন জলবায়ু। এরকম নামকরণ কেন করা হয়েছে? উত্তর গোলার্ধের ব্রিটিশ দ্বীপপুঞ্জের জলবায়ুর সঙ্গে এটা একই রকম বলে এটার নাম দেওয়া হয়েছে ব্রিটিশ জলবায়ু। এখানে গ্রীষ্মকালটা মৃদু উষ্ণ এবং শীতকালটা কিন্তু ঠান্ডা। পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছর প্রবল বৃষ্টি হচ্ছে, 200 সেমির মতন বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্রের প্রভাব অধিক থাকায় জলবায়ু হচ্ছে এখানে সমভাবাপন্ন প্রকৃতির। আমরা জানি যে সবসময় আমরা দেখেছি যে সমুদ্রের কাছাকাছি জায়গায় কিন্তু জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু 6টি জলবায়ু সম্পর্কে অলরেডি ডান করে ফেললাম। বুঝতেই পারলাম না যে কখন এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস জলবায়ু সম্পর্কে আমাদের পড়া হয়ে গেল। তো এইবার আমরা চলে আসব কোথায়, চলো দেখে নিই। এইবার আমরা চলে আসব স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে এবার আমরা পড়ব, চলো। এবার ওশিয়ানিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ। ওশিয়ানিয়া মহাদেশের যে বিভিন্ন দ্বীপ এবং দ্বীপপুঞ্জে নানান রকমের জলবায়ু, আমি বলেছি জলবায়ুর উপর অনেক ডিপেন্ড করে, শুধু জলবায়ু না, সেখানের ভূপ্রকৃতি, মৃত্তিকা, এগুলোর উপরেও ডিপেন্ড করে। তো এখানে যে নানান রকম জলবায়ুর পাশাপাশি আমরা স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রেও একে কিন্তু ভাগ করেছি। তো জলবায়ুর ক্ষেত্রে আমরা 6টি ভাগে ভাগ করেছিলাম, স্বাভাবিক উদ্ভিদকে আমরা 7টি ভাগে মূলত ভাগ করেছি। এবং এটা জলবায়ুর সঙ্গে একদম দেখবে ম্যাচ। যেমন প্রথমেই আমরা পড়ছি ক্রান্তীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য। এই ক্রান্তীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যটা কোথায় দেখতে পাচ্ছি? যেখানে আমরা নিরক্ষীয় জলবায়ুটা দেখেছি, ঠিক সেখানেই কিন্তু আমরা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যটা দেখতে পাচ্ছি, একদম সেই জায়গাতেই। তো এখানের গাছগুলো কি কি? মেহগনি, আবলুস, রবার, রোজউড, আয়রনউড, এই নামগুলোও কিন্তু তোমরা যখন আমি তোমাদের আমেরিকা পড়িয়ে এসেছি তখন কিন্তু জলবায়ু পড়ানোর সময় এই নামগুলোর সঙ্গে কিন্তু তোমরা পরিচিত অলরেডি হয়েছো। তাহলে আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখতে পাচ্ছি কি? ক্রান্তীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য। কোথায় দেখতে পাচ্ছি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। আর এই যে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য বলছি, এর উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো চলো আমরা ঝটপট করে এখানের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই। তাহলে বৈশিষ্ট্যতে প্রথমেই কি বলবো? এখানের উদ্ভিদগুলি চিরহরিৎ প্রকৃতির। চিরহরিৎ প্রকৃতির কি? এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমরা চিরহরিৎ প্রকৃতির উদ্ভিদ দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা নির্দিষ্ট ঋতুতে গাছে সব পাতা একসঙ্গে ঝরে কিন্তু যাচ্ছে না। তাহলে এখানের উদ্ভিদ চিরহরিৎ প্রকৃতির। সেকেন্ড যে জিনিসটা বলবো, যে গাছগুলি খুব দীর্ঘ হয়। গাছগুলি খুব দীর্ঘ হয়। থার্ডলি বলবো গাছগুলি খুব ঘন সন্নিবিষ্ট হয়। গাছগুলি খুব ঘন সন্নিবিষ্ট হয়। গাছগুলি
খুব লম্বা হচ্ছে। কেন? বৃষ্টিপাত এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বেশি, উষ্ণতা বেশি। তাহলে গাছগুলি চিরহরিৎ প্রকৃতির, গাছগুলি খুব লম্বা হচ্ছে, গাছগুলি খুব ঘন সন্নিবিষ্ট হচ্ছে এবং দুর্ভেদ্য প্রকৃতির। দুর্ভেদ্য প্রকৃতির। তাহলে এই হলো আমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য পড়ে নিলাম। তাহলে কোথায় দেখতে পাচ্ছি আগেই পড়লাম। তারপর এখানে উদ্ভিদের নাম পড়ে নিলাম, 2 থেকে 3টি উদ্ভিদের নাম অবশ্যই মনে রাখবে। এবং তারপর আমরা পড়লাম যে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, না মানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে উদ্ভিদ দেখতে পাচ্ছি অর্থাৎ নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য তার বৈশিষ্ট্য। এইবার আমরা চলে আসব ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে। তাহলে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এই ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশে, অর্থাৎ যেখানে আমরা মৌসুমী জলবায়ুটা দেখতে পাচ্ছি না। তো এখানে স্বাভাবিক উদ্ভিদ কি? পাম, বার্চ, সিডার, বাঁশ প্রভৃতি এখানে জন্মায়। এখানে মৌসুমী জলবায়ুর প্রভাবে যেমনটা বললাম নিরক্ষীয় জলবায়ুতে চিরহরিৎ অরণ্য দেখতে পাচ্ছি, আর এই যে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য এটা আমরা মৌসুমী জলবায়ুতে দেখতে পাচ্ছি। এখানে মৌসুমী জলবায়ুর প্রভাবে পর্ণমোচী জাতীয় বনভূমির কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা জেনে নিলাম ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য সম্পর্কে, আমরা জেনে নিলাম মৌসুমী জলবায়ুতে যে পর্ণমোচী অরণ্য দেখতে পাচ্ছি সেটা সম্পর্কে, রাইট? তো চলো এইবার কি জেনে নেব? এইবার আমরা জানবো সাভানা বা ক্রান্তীয় তৃণভূমি সম্পর্কে। এইবার মৌসুমী জলবায়ু যেখানে আমরা দেখতে পাই তার দক্ষিণ দিকে, মৌসুমী জলবায়ু আমরা যেখানে দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার উত্তরাংশে, তার দক্ষিণে ক্রান্তীয় সাভানা তৃণভূমি গড়ে উঠেছে এবং এই ক্রান্তীয় সাভানাকে পার্কল্যান্ড সাভানা বলা হয়। তাহলে অস্ট্রেলিয়ার উত্তর দিকে আমরা মৌসুমী জলবায়ু দেখতে পাচ্ছি, তার দক্ষিণ দিকে যে এই ক্রান্তীয় সাভানা তৃণভূমিটা গড়ে উঠেছে যাকে কি বলা হচ্ছে? পার্কল্যান্ড সাভানা বলা হয়। এটা ভালো করে মনে রাখবে। পার্কল্যান্ড সাভানা আমরা কাকে বলছি? দেখো এই যে পার্কল্যান্ড সাভানার মধ্যেই কিন্তু এই যে সাভানা কথাটা পাচ্ছি আমরা, এই যে সাভানা, সাভানা কথাটা পাচ্ছি। এইবার এই পার্কল্যান্ড সাভানা বা সাভানা তৃণভূমিতে আমরা কি ধরনের দেখতে পাচ্ছি? তৃণভূমি তো বলছি, তার মানে কি এখানে তৃণ দেখতে পাচ্ছি। এই যে নামের মধ্যেই রয়েছে সাভানা বা ক্রান্তীয় তৃণভূমি, তাহলে এখানে আমরা তৃণ দেখতে পাচ্ছি। এখানে বড় বড় মোটা ঘাসের ক্রান্তীয় তৃণভূমি সৃষ্টি হয়েছে। একে স্থানীয় ভাষায় মিচেল ও ক্যাঙ্গারুও কিন্তু বলে। এর বৈশিষ্ট্য কি? যে এখানে এই যে তৃণগুলো বলছি এগুলো খুব মোটা মোটা শক্ত লম্বা লম্বা হয়। এলিফ্যান্ট দেখেছো কেমন বৃহৎ বড় সাইজের হয়? তাহলে এখানের এই তৃণগুলো এরকম মোটা শক্ত হয় বলে এটাকে কি বলা হচ্ছে? এলিফ্যান্ট গ্রাস কিন্তু বলা হচ্ছে। কি বলা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট? এটাকে এলিফ্যান্ট গ্রাস কিন্তু বলা হচ্ছে। তাহলে তোমাকে যদি বলা হয় এলিফ্যান্ট গ্রাস আমরা কোথায় দেখতে পাই, তাহলে কি বলবে? ক্রান্তীয় সাভানা বা ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে আমরা এলিফ্যান্ট গ্রাস কিন্তু দেখতে পাই। তাহলে কেন এলিফ্যান্ট গ্রাস বলছে? বোঝা গেছে? বোঝা গেছে কিনা আমাকে ঝটপট কমেন্ট করে কিন্তু জানাও। তাহলে দেখো এখানে স্বাভাবিক উদ্ভিদগুলোও কিন্তু একদম ইজি, ঠিক আছে? চলো নেক্সট আমরা চলে আসব নাতিশীতোষ্ণ অরণ্যে। তাহলে নাতিশীতোষ্ণ অরণ্যটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? পূর্বে অস্ট্রেলিয়া, তাসমানিয়া এই জায়গাগুলোতে, রাইট? পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউজিল্যান্ডে নাতিশীতোষ্ণ অরণ্যের গাছ দেখা যায়। এই নাতিশীতোষ্ণ অরণ্যের দুটি উদ্ভিদের নাম ওক, পপলার, ম্যাপল, এগুলো চেস্টনাট, বার্চ প্রভৃতি এখানের প্রধান উদ্ভিদ। এইবার এখানে এই নাতিশীতোষ্ণ অরণ্যে উষ্ণতা কম হলেও পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে বলে চিরসবুজ অরণ্যও দেখতে পাচ্ছি। তাহলে এখানে উষ্ণতাটা তো কম, রাইট? নাতিশীতোষ্ণ, না খুব অত্যাধিক উষ্ণ না খুব অত্যাধিক ঠান্ডা। তো উষ্ণতা বেশি না হলেও এখানে বৃষ্টিপাতটা যেহেতু বেশি হয় তাই আমরা চিরসবুজ অরণ্য এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এইসব উদ্ভিদগুলি
অবভিয়াসলি তোমরা আগের থেকে জানো যে এই উদ্ভিদগুলো কি হয়, অনেক দীর্ঘ হয়, গাছের কাণ্ড খুব হচ্ছে তোমার শক্ত হয়। চলো এখানে আরেকবার ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিই। একদম দেখতে পাচ্ছ গ্রিনের মধ্যেও কিন্তু ডিপ লাইট এই ভেদাভেদগুলো কিন্তু রয়েছে, একবার ভালো করে ছবিটা দেখে নিও। এইবার আসছি আমরা নাতিশীতোষ্ণ তৃণভূমি। আমরা একটা পড়েছি সাভানা বা ক্রান্তীয় তৃণভূমি, তারপর পড়েছি এইমাত্র পড়লাম যে নাতিশীতোষ্ণ অরণ্য। এটা কিন্তু কি ছিল, নাতিশীতোষ্ণ অরণ্য পড়লাম। একটা পড়লাম সাভানা বা ক্রান্তীয় তৃণভূমি, তারপর নাতিশীতোষ্ণ অরণ্য। এইবার আমরা আসছি নাতিশীতোষ্ণ তৃণভূমিতে। তো এটা আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকায় বৃষ্টিপাত কম হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে অস্ট্রেলিয়ার মারে ডার্লিং অববাহিকায় বৃষ্টিপাত কম হচ্ছে, তো সেখানে আমরা এটা দেখতে পাচ্ছি। একে কি বলা হয়, ডাউন্স বলে, একে ডাউন্স কিন্তু বলে। এখানে কি কি উদ্ভিদ রয়েছে, এখানের উদ্ভিদগুলির মধ্যে রয়েছে আলফা আলফা, হে, ক্লেভার প্রভৃতি কিন্তু তৃণ। তো এই তৃণগুলো কেমন হয়, এই তৃণগুলো খুব নরম হয়। এবার খুব নরম হয় সেজন্য এটা কিন্তু পশু খাদ্যের জন্য উপযোগী। তাহলে আমরা নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ায় মারে ডার্লিং অববাহিকায় বৃষ্টিপাত কম হওয়ার জন্য। এখানে কি কি তৃণ দেখতে পাচ্ছি সেটা পড়লাম। এই বাড়ি তৃণগুলো খুব নরম হয়, যেটা কিনা পশু খাদ্যের উপযোগী, এবং তৃণগুলি খুব ঘন ঘন হয় এবং ছোট ছোট হয়। এলিফ্যান্ট গ্রাসের ক্ষেত্রে দেখেছিলাম খুব বড় বড় হয়, বাট এগুলো কিন্তু কি হয়, ছোট ছোট হয়। এরপর আমরা চলে আসব মরু উদ্ভিদে। এইবার বলো মরু উদ্ভিদের নতুন করে বৈশিষ্ট্য বলার কি কোনো প্রয়োজন আছে? তো মরু উদ্ভিদে কি হবে, এখানে যেহেতু বৃষ্টিপাত কম, তাহলে কাঁটা জাতীয় ঝোপঝাড় গাছ জন্মাবে, বড় বড় বৃক্ষ এখানে দেখা যায় না বললেই চলে। তাহলে মরু উদ্ভিদের মধ্যে এখানে আমরা কি বলবো, এখানে কাঁটা জাতীয় ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেন? কারণ এখানে বৃষ্টিপাতের অভাবে। এইবার কাঁটা জাতীয় ঝোপঝাড়ের মধ্যে উদ্ভিদের ক্ষেত্রে নামে প্রথমেই কি চলে আসে, ক্যাকটাস। ক্যাকটাস ঝোপঝাড় জাতীয় গাছ আমরা দেখতে পাচ্ছি। এবার কোথায় দেখতে পাচ্ছি, যেখানে আমরা মরু বা মরুপ্রায় জলবায়ু অঞ্চল দেখেছিলাম সেখানেই আমরা এই মরু উদ্ভিদ দেখতে পাচ্ছি, তাই না? যেখানে 25 সেমির কম বৃষ্টিপাত হচ্ছিল, অর্থাৎ অস্ট্রেলিয়ার পশ্চিমাংশের মরুভূমি অঞ্চলে আমরা কিন্তু মরু উদ্ভিদ দেখতে পেয়ে যাচ্ছি। তাহলে অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে মরুভূমি অঞ্চলে আমরা এই মরু উদ্ভিদ দেখতে পেয়ে যাচ্ছি। চলো নেক্সট কি আছে, নেক্সট রয়েছে আমাদের ভূমধ্যসাগরীয় অরণ্য। এই ভূমধ্যসাগরীয় অরণ্যটা কোথায়, গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের পূর্ব পশ্চিম উপকূল সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে কিন্তু এই ভূমধ্যসাগরীয় বনভূমিটা আমরা দেখতে পাচ্ছি। এবার এর বৈশিষ্ট্যে যদি চলে আসি তাহলে কি বলবো, গাছের ছাল পুরু হয়, গাছের ছাল পুরু হয়, গাছের পাতায় মোম জাতীয় পদার্থের আবরণ দেখা যায়। আবরণ দেখা যায়। গাছের শিকড়গুলি বেশ লম্বা হয়, গাছের শিকড়গুলি মাটির অনেক গভীরে প্রবেশ করে। মাটির অনেক গভীরে প্রবেশ করে। তো
ভূমধ্যসাগরীয় জলবায়ু, যেখানে আমরা দেখেছিলাম কি মানে ভূমধ্যসাগরীয় অরণ্যটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, যেখানে কি ছিল যে এই স্বাভাবিক উদ্ভিদ বলতে গেলেই জলবায়ুটা দেখো আপনা আপনি চলে আসছে, মানে এই জলবায়ুতেই আমরা দেখতে পাচ্ছি। তাহলে ভূমধ্যসাগরীয় অরণ্যটা আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ুতে দেখতে পাচ্ছি, যেখানে কি শীতকালটা ছিল আর্দ্র, গ্রীষ্মকালটা ছিল শুষ্ক, পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হচ্ছিল। তাহলে এখানে আমরা গাছের ছাল দেখতে পাচ্ছি পুরু হচ্ছে, গাছের পাতায় মোম জাতীয় পদার্থের আবরণ থাকছে, শিকড়গুলি মাটির অনেক গভীর পর্যন্ত কিন্তু বিস্তৃত থাকছে। ঠিক আছে, চলো এরপর আমরা চলে আসব এই যে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ, এই যে এতক্ষণ ধরে আমি তোমাদের সাইড বাই সাইড বলছি, সেটা একবার তোমাদেরকে পরপর দেখিয়ে দিই। দেখো, আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি দেখতে পাচ্ছি, চিরহরিত অরণ্য দেখতে পাচ্ছি। আমরা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে কি দেখতে পাচ্ছি, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে আমরা পর্ণমোচী অরণ্য দেখতে পাচ্ছি। নাতিশীতোষ্ণ জলবায়ুতে আমরা কি দেখতে পাচ্ছি, নাতিশীতোষ্ণ জলবায়ুতে আমরা নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখতে পাচ্ছি। এরপর ভূমধ্যসাগরীয় জলবায়ুতে আমরা কি দেখতে পাচ্ছি, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে আমরা ভূমধ্যসাগরীয় অরণ্য দেখতে পাচ্ছি, যেটা এইমাত্রই পড়লাম। ভূমধ্যসাগরীয় অরণ্য আমরা দেখতে পাচ্ছি। এরপর ব্রিটিশ জলবায়ুতে আমরা নাতিশীতোষ্ণ অরণ্য দেখতে পাচ্ছি, নাতিশীতোষ্ণ তৃণভূমি, নাতিশীতোষ্ণ অরণ্য। এরপর ক্রান্তীয় মরু জলবায়ুতে আমরা কি দেখতে পাচ্ছি, মরু উদ্ভিদ দেখতে পাচ্ছি, কাঁটা জাতীয় ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ দেখতে পাচ্ছি। এইটা তোমাদেরকে এই জন্য দিলাম যাতে তোমাদের মনে থাকে যে হ্যাঁ এটার সঙ্গে এটা রিলেটেড, এটার সঙ্গে এটা রিলেটেড। ওকে, ডান ডানা ডান ডান কিনা সবাই আমাকে ঝটপট কমেন্ট করে জানাও। এই জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের এই যে আমরা পড়লাম, এটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। এইবার তার পাশাপাশি চলো আমরা একটু শর্ট প্রশ্ন ডিসকাস করে নিই। সেই শর্ট প্রশ্ন ডিসকাশনে প্রথমেই আমরা চলে আসছি কি, ডাউন্স কি, ডাউন্স কি। আমরা পড়ার মাঝখানে ডাউন্স কি সেটা কিন্তু পেয়েছি, কিন্তু এটা যেহেতু শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তাই আলাদাভাবে তোমাদের বলে দিচ্ছি। কম বৃষ্টিপাতের জন্য এই তৃণভূমিটার কিন্তু সৃষ্টি হয়। এখানে কি হচ্ছে, ডাউন্স হচ্ছে এক প্রকার কি তাহলে তৃণভূমি, এটা এক প্রকারের কি তৃণভূমি। এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে অবস্থিত মারে ডার্লিং অববাহিকায় আমরা দেখতে পাচ্ছি। তাহলে কোথায় দেখতে পাচ্ছি, মারে ডার্লিং অববাহিকায় যে ঘাসের তৃণভূমি সেটাই দেখতে পাচ্ছি। যেহেতু বৃষ্টিপাত কম হয় তাই এটা সৃষ্টি হয়েছে, এবং এই অঞ্চলে অস্ট্রেলিয়ার সর্বাধিক পশুপালন করা হয়। তাহলে ডাউন্স হচ্ছে কি একটা তৃণভূমি, কোথায় দেখতে পাচ্ছি, মারে ডার্লিং অববাহিকায় দেখতে পাচ্ছি। কেন এটা সৃষ্টি হয়েছে, কম বৃষ্টিপাতের জন্য সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে কি হচ্ছে, সব থেকে বেশি পশুপালন করা হচ্ছে। তাহলে এই হলো আমাদের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের ডিসকাশন। বাট এখান থেকে তোমাদেরকে এই যে ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, এই পার্থক্যটা কিন্তু ভালো করে পড়তে হবে। আমরা ক্রান্তীয় চিরহরিত অরণ্যের ক্ষেত্রে কি জেনেছি, যে গাছের পাতা একটা ঋতুতে সব একসাথে ঝরে যাচ্ছে না, বাট ক্রান্তীয় পর্ণমোচীতে কিন্তু একটা ঋতুতে গাছের সমস্ত পাতা কিন্তু ঝরে পড়ে। এই জন্যেই কিন্তু একে পর্ণমোচী বলা হয়। কি বলা হয়, পর্ণমোচী। তারপর আমরা কি দেখলাম, এই দেখো এই যে পত্রমোচন বলে এই বৈশিষ্ট্যটা কিন্তু এখানে রইলো। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটাই। তারপর এখানে অরণ্যগুলো কি হয়, প্রচুর বড় বড় হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বা চিরহরিত অরণ্যে। এই উদ্ভিদগুলোও কিন্তু যে এই অরণ্যের লতাগুল্ম তেমন দেখা যায় না, সহজে প্রবেশ করা যায়, এবং এই অরণ্যের উদ্ভিদগুলো দীর্ঘ হয় বাট এতটা কিন্তু হয় না। অর্থাৎ এই যে চিরহরিত অরণ্য উদ্ভিদগুলো এত লম্বা হয়, এত কাছাকাছি থাকে, দুর্ভেদ্য, মানে সহজে প্রবেশ করা যায় না, আবার নিচে লতা গুল্ম ছড়িয়ে থাকে। বাট ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের ক্ষেত্রে এত লতা গুল্ম ছড়িয়ে থাকে না, সেই জন্য সহজে প্রবেশ করা যায়। এইবার এই উদ্ভিদগুলির মধ্যে পড়ছে কি কি, ইউক্যালিপটাস, পাম, বার্চ, সিডার ইত্যাদি। এখানে পড়ছে রাবার, রোজউড ইত্যাদি। এইবার
এটার অবস্থান ক্রান্তীয় চিরহরিত অরণ্য আমরা কোথায় দেখতে পাচ্ছি, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য আমরা কোথায় দেখতে পাচ্ছি। তো মেইনলি যেটা যে চিরহরিত অরণ্যের গাছের পাতা কিন্তু একটা নির্দিষ্ট ঋতুতে সব একসাথে ঝরছে না, অপরদিকে পর্ণমোচীতে কিন্তু ঝরছে। এই উদ্ভিদগুলো খুব দীর্ঘ হয়, ঘন সন্নিবিষ্ট, তাই লতাগুল্ম বিশিষ্ট, তাই দুর্ভেদ্য প্রকৃতির। অপরদিকে এই উদ্ভিদগুলোও দীর্ঘ হয়, বাট এটা দুর্ভেদ্য প্রকৃতির নয়, এই অরণ্যাঞ্চলে সহজে প্রবেশ করা যায় এবং দুটো অরণ্যাঞ্চলের উদ্ভিদের নামগুলো হচ্ছে পড়বে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্নে আমরা আসবো, শর্ট প্রশ্ন, সেটা হচ্ছে পার্কল্যান্ড সাভানা কি। পার্কল্যান্ড সাভানা আমরা পড়তে পড়তে মানে আমাদের ক্লাসের মাঝখানেই পড়েছি, রাইট? তো চলো আরেকবার এটা আমরা শর্টে ডিসকাস করে নিই। অস্ট্রেলিয়ার উত্তরে পর্ণমোচী অরণ্যের দক্ষিণাংশে কম বৃষ্টিপাত যুক্ত, মানে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে বড় বড় যে ঘাসের যে ক্রান্তীয় তৃণভূমি সৃষ্টি হয়েছে তাকেই কিন্তু পার্কল্যান্ড সাভানা বলছে। এখানে মাঝে মাঝে ইউক্যালিপটাস, জুরা প্রভৃতি গাছও কিন্তু দেখা যাচ্ছে। এটা দেখতে অনেকটা পার্কের মতন লাগে বলে এটাকে পার্কল্যান্ড নাম দেওয়া হয়েছে। তাহলে এটা কিন্তু আমরা পড়তে পড়তেও পেয়েছিলাম, যেমন ভাবে ডাউন্স পেয়েছিলাম। সো এটাই হলো মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের আজকে ডিসকাশন। তো আজকে আমরা জানলাম ওশিয়ানিয়ার জলবায়ু সম্পর্কে এবং জলবায়ুর পাশাপাশি আমরা স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য, জলবায়ুর বৈশিষ্ট্যও দেখেছি এবং কোনটার সঙ্গে কোনটা রিলেটেড সেটাও কিন্তু একটা পাতার মধ্যে দেখে নিয়েছি। আর দেখলাম কিছু ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন। এইবার চলো ঝটপট করে একটু এক্সারসাইজে মন দিই, অল্প কিছু এক্সারসাইজ আমরা করে নেব। তো প্রথম প্রশ্ন, ইউক্যালিপটাসের জন্ম। এটা আগের দিনে যখন ওশিয়ানিয়ার থেকে লেকচার 1 নিয়েছিলাম তখনও কিন্তু এটা ছিল। ইউক্যালিপটাসের জন্ম হয় কোথায়? ওশিয়ানিয়ায় হয়। তাহলে ওশিয়ানিয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, নিউজিল্যান্ডের জলবায়ু। নিউজিল্যান্ডের জলবায়ু কিরকম? ক্রান্তীয় জলবায়ু, ক্রান্তীয় প্রকৃতির, নাতিশীতোষ্ণ প্রকৃতির, ভূমধ্যসাগরীয় প্রকৃতির নাকি নিরক্ষীয় প্রকৃতির? তো আমাদের নিউজিল্যান্ডের জলবায়ু হচ্ছে কিরকম? নাতিশীতোষ্ণ প্রকৃতির। ওকে, চলো নেক্সট প্রশ্নেতে আমরা চলে আসবো। ওশিয়ানিয়া মহাদেশে ভূমধ্যসাগরীয় জলবায়ুটা আমরা কোথায় দেখতে পাই? অ্যাডিলেডে নাকি ব্রিসবেনে নাকি তাসমানিয়ায় নাকি নিউজিল্যান্ডে? আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাচ্ছি অ্যাডিলেডে। তো এরপর আর কিছু নয় মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ডিসকাস করে নিলাম ওশিয়ানিয়ার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। আই হোপ এটা তোমাদের খুব ইজি লেগেছে। কেমন লাগলো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো এবং ওশিয়ানিয়া থেকে নিয়ে চলে আসবো আরো লেকচার। তো ততক্ষণ দেখা তো হবেই, কথা তো হবেই। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড কিপ লাভিং PW বাংলা। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।